শোনা যাচ্ছে। আম, আচ্ছা, আপনাদের মনে থাকার কথা, আমরা ইলেকট্রিক্যাল সার্ভিস ডিজাইন পড়ছিলাম, এবং ইলেকট্রিক্যাল সার্ভিস ডিজাইনের গত ক্লাসে আমরা কিছু ওয়ারিং করে আমাদের ল্যাবটা ওয়ারিং জয়েন্ট সম্বন্ধে ধারণা পাওয়ার চেষ্টা করেছি। এখন এই আলোচনার এটা একটা এই লং জার্নি যে স্টেপে আমরা আসবো সেটা হচ্ছে, এখন ভালো কথা নানা রকম তার সম্বন্ধে আমরা চিনলাম, তারের জয়েন্ট সম্বন্ধে বোঝার চেষ্টা করেছি, খুব ভালো কথা। কিন্তু কোথায় কোন তার দিব সেটাও তো আমাদের একটু বোঝার ব্যাপার আছে, কারণ এই তার তো আসলে ইলেকট্রিসিটি ক্যারি করবে। এখন এই যে ইলেকট্রিসিটি সে ক্যারি করবে, তার জন্য ক্যারি করবে, কি কাজে ক্যারি করবে, সেটা আমাদের একটু ভাবতে হবে। এবং এখানে কিছু বেসিক উদাহরণ দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা উপরের বই তো এখন আশা করি ম্যাক্সিমাম ছাত্রদেরই চলে আসছে, সেখানেও আপনারা দেখতে পারবেন, আর গুগলেরও সাহায্য নিতে পারবেন। আর আপনার বাসায় যে অ্যাপ্লায়েন্স গুলো আছে, অ্যাপ্লায়েন্সের গায়েও কিন্তু লেখা আছে অ্যাপ্লায়েন্সের রেটিং গুলোর কি অবস্থা। তো আজকের আমরা যে ল্যাব, সেই ল্যাবটা আমরা শুরু করি। এটা হচ্ছে ল্যাব নাম্বার 4। কবির সাহেব কি আছেন? 19-10-65। কবির সাহেব কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। সাহায্য করেন তো আমাদেরকে, কি বলতে চাচ্ছে আজকে আমাদের? এক্সপেরিমেন্ট, আজকের এক্সপেরিমেন্টটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 4, আর এটার নাম হচ্ছে ক্যালকুলেশন অফ ওয়াইড সাইজিং ইউজিং অ্যাপ্লায়েন্স রেটিং। আচ্ছা, অবজেক্টিভ কি? অবজেক্টিভটা হচ্ছে স্যার টু লার্ন অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ্লায়েন্স রেটিং, আর 2 নাম্বার অবজেক্টিভ হচ্ছে টু লার্ন অ্যাবাউট দ্য ক্যালকুলেশন অফ ওয়াইড সাইজ এন্ড ইটস সিলেকশন। আপনি কি বুঝতে পেরেছেন অবজেক্টিভটা কি? জি স্যার, অ্যাপ্লায়েন্স রেটিংটা কি স্যার একটু যদি বলে দিতেন আমার। আপনার বাসায় কি লাইট ফ্যান আছে? জি স্যার। তারপরে আপনি যে ল্যাপটপ ইউজ করেন, ফ্রিজ ইউজ করেন, টিভি ইউজ করেন, এগুলো সবগুলো হচ্ছে অ্যাপ্লায়েন্স, যেগুলো আপনি ইলেকট্রিক্যাল পাওয়ার দিয়ে ইউজ করেন, নাকি? জি স্যার। তো আপনার বাসায় যে ইলেকট্রিকের তার টানা হয়েছে, এটার কারণ কিন্তু এদেরকে চালানো, নাকি? জি অবশ্যই স্যার। এরাই হচ্ছে অ্যাপ্লায়েন্স। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। এখানে আরেকটা কথা আমি একটু অ্যাড করি এই কথার সাথে। আপনার এই অ্যাপ্লায়েন্স রেটিং দিয়ে কিন্তু আপনার থেকে আগে থেকে আপনি এই বিফোর দ্য বিল্ডিং আপনি চিন্তা করছেন। এখন আপনি যদি ওইখানে একটা ইন্ডাস্ট্রিয়াল মোটর এনে আপনার বাসার মধ্যে চালানো শুরু করেন, পারবেন নাকি? সরি স্যার, আমি কথাটা বুঝতে পারি না। আপনিও তো অসুস্থ, আমিও অসুস্থ। তো যেটা বলছিলাম, আপনার ধরেন কোন একটা ফ্যাক্টরি, ধরেন ডিএসআরএম, হ্যাঁ? জি স্যার। ডিএসআরএম এ তাদের ইন্ডাস্ট্রিয়াল কিছু মোটর আছে না? জি। তো ওই মোটর যদি আপনি আপনার বাসায় এনে চালাতে চান, পারবেন নাকি? না স্যার, আমার বাসার কানেকশনের কারণে পারবো না স্যার। এই যে এটাই ব্যাপার, বাসার কানেকশনটা তো আর এমনি এমনি হয়নি, বাসার কানেকশনটা আমাদের থেকে করতে হয়েছে। করার সময় আমরা একভাবে চিন্তা করেছি। যদি আমরা চিন্তা করতাম যে না, এখানে বিএসআরএম এর মোটর চালাবো, তাহলে কিন্তু কানেকশন ওভাবে চিন্তা করা হতো। যেমন বিএসআরএম যখন বানানো হয়েছে, তখন কিন্তু ওটা চিন্তা করে ওই ওয়ারিংটা করা হয়েছে, নাকি? জি। আর আপনার বাসা যখন চিন্তা করা হয়েছে, তখন বাসায় আপনি যে কাজগুলো করেন সেটা চিন্তা করে ওয়ারিং গুলো করা হয়েছে। কথা কি ঠিক আছে? জি। আচ্ছা, কবি সাহেব, তাহলে যখন সাহায্য করছেন আরেকটু সাহায্য করেন। এখানে কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে, আপনি যদি একটু বলেন। জি স্যার, অ্যাপ্লায়েন্স রেটিং দিছে এখানে কিছু। কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প বা সিএফএল, এটার জন্য পাওয়ার রেটিং ওয়াটের মধ্যে থাকবে 8, 11, 18 আর 35। আর কারেন্ট কনজাম্পশন প্রত্যেক ঘন্টার মধ্যে হবে 0.03, 0.04, 0.078 প্লাস 0.15 অ্যাম্পিয়ার। ওকে, থ্যাংক ইউ কবির সাহেব। শাকিল সাহেব কি আছেন? 68। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, এক মিনিট শাকিল সাহেব আছে। ফারিহা ফায়াজ সাহেব কে ভাই? ফারিহা ফায়াজ। ফারিহা ফায়াজ কে?
আচ্ছা, উনি যদি রেসপন্স না করে তাহলে তো আসলে আমাদের করার কিছু নাই। ওকে, রোল নাম্বার 68 শাকিল সাহেব আমাদেরকে সাহায্য করে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ শাকিল সাহেব, আপনার বন্ধু আমাদেরকে কিছু অ্যাপ্লায়েন্সের কথা বলেছে, আপনি বাকি কয়েকটা অ্যাপ্লায়েন্সের কথা বলতে পারেন। আপনি কি দেখতে পাচ্ছেন? স্যার আমার ফোনে স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, মনে হচ্ছে হ্যাং স্ক্রিন দেখা যাচ্ছে না শাকিল সাহেব? না স্যার, দেখা যাচ্ছে না স্যার। স্যার কালো হয়ে আছে স্যার। আপনি ওই আমাদের ক্লাসরুমে চলে যান। স্যার আমি আবার রিজয়েন করতেছি স্যার। আচ্ছা করেন। আমরা এরপর মঈন সাহেবের সাহায্য নিই। 48 মঈন সাহেব। মঈন সাহেব আমাদেরকে আগেও হেল্প করেছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ মঈন সাহেব, একটু সাহায্য করেন আপনার বন্ধুর পরে। আর কি লাগাবেন আপনি সেকেন্ড পয়েন্টে? স্যার আমার মোবাইল থেকে কানেক্টেড, স্ক্রিন শেয়ার কি করতে হবে? না না, আপনি কেন স্ক্রিন শেয়ার করবেন? আপনি দেখবেন স্ক্রিন তো আমাদের তানভীর সাহেব শেয়ার করেছেন, আপনি কি দেখতে পাচ্ছেন না? আচ্ছা এটা জি স্যার দেখতে হ্যাঁ, পাচ্ছেন। দেখতে পারলে পড়েন। অ্যাপ্লায়েন্স রেটিং, সাম অ্যাপ্লায়েন্স রেটিং আর গিভেন না, প্রথমটা পড়ে ফেলেছে আপনার বন্ধু, এখন দ্বিতীয়টা আপনি বলুন। ওয়েবসাইট ক্যালকুলেশন। একটা বলেছে এখান থেকে, সেকেন্ডটা হচ্ছে। আপনি কি ক্লাসে আদৌ ছিলেন কিনা এখন তো আমাকে সেই কনফিউশন ফেলেছে। তো আমি কিছুক্ষণ আগে আসছি পড়ার সময়। আচ্ছা হ্যাঁ, বাল্ব শাকিল সাহেব আসছেন, একটু ধৈর্য ধরেন, আমরা মঈন সাহেবের সাহায্য নিচ্ছি আপাতত। অ্যাপ্লায়েন্স বাল্ব ফ্লোরেসেন্ট ল্যাম্প। স্যার এটা কি বাল্ব ফ্লোরেসেন্ট ল্যাম্পটা? বাল্ব চিনেন নাকি আপনি? তো বাল্ব চিনি বাট ফ্লোরেসেন্ট ল্যাম্পটা ফ্লোরেসেন্ট ল্যাম্প চিনেন না? স্যার দেখলে হয়তো চিনবো। ভাই কেউ একজন বলছে আপনার বন্ধু ফ্লোরেসেন্ট ল্যাম্প চিনেন, কেউ একজন বলেন তো ভাই। আগে লাল বাল্ব ছিল যে ভিতরে ইয়াগুলো আর কি স্যার। হ্যাঁ, ছিল যে ওগুলো আর কি। আচ্ছা আচ্ছা। এখন স্যার ইউজ হয় না এগুলো। 108 লাইট ব্যাডমিন্টন বিদ্যুৎ বিভাগের খুঁটিতে লম্বা লম্বা সাদা সাদা কতগুলো ছিল যে ওইগুলো। হ্যাঁ, এই যে পরে যিনি বলেছেন উনি ঠিক বলেছেন, বাল্ব তো হচ্ছে যে ওগুলো যেগুলো 100 ওয়াট 50 ওয়াট, ঠিক আছে। ফ্লোরেসেন্ট ল্যাম্প হচ্ছে কোনগুলো ভাই? টিউব লাইট। হ্যাঁ, এই যে সারিয়া সাহেব লম্বাগুলা। টিউবলাইট চেনেন? জি স্যার। ওকে। তারপরে মঈন সাহেব, তারপরে কি 3 নাম্বারটা কি? 3 নাম্বার হচ্ছে ফ্যান। চিনেন ফ্যান? জি স্যার। 4 নাম্বার টিভি ফ্রিজ। আচ্ছা, তারপরে 5 নাম্বার হচ্ছে হিটার আর ভ্যাকুয়াম ক্লিনার। এরকম অনেকগুলো আছে, আমরা আর ওই ডিটেলসে যাচ্ছি না। এখানে আপনাদের একটা ইন এ গ্ল্যান্স আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। এগুলোকে একেবারে 100% যে কারেক্ট ব্যাপারটা সেরকম না, এটা একটা গাইডলাইনের মতো। এটা একটা গাইডলাইনের মতো। আপনারা যেটা করবেন, এই গাইডলাইন ছাড়াও আপনারা অ্যাপ্লায়েন্স গুলোর গায়ের উপর কি লেখা নেই, বাল্বের উপরে কি লেখা নেই? জি স্যার লেখা থাকে। আপনার বাল্বের উপরে লেখা থাকে। এছাড়াও আপনি যদি ফ্রিজের উপরে, টিভির উপর, আপনি যদি যে কোনো, ধরেন ফর এক্সাম্পল আপনি একটা স্যামসাং এর ফ্রিজ কিনেছেন অথবা এলজি ফ্রিজ কিনেছেন, তাদের ওয়েবসাইটে গিয়ে ডিটেলস স্পেসিফিকেশনটা বের করা যাবে, মডেল নাম্বার দিয়ে যাবে না? পিছনে স্যার লাগানো থাকে স্যার, এটা রেটিং কত। পিছনে তো লাগানো থাকেই, পিছনে তো লাগানো থাকেই, কিন্তু কিছু কিছু হয়তো ধরেন পুরনো হয়ে গেছে, লাগানো নাই, হতে পারে না? স্যার তো আপনি যদি মডেল নাম্বারটা লিখে সার্চ দেন, তাহলে দেখবেন যে ওইখান থেকে আপনি অনেকগুলো ক্ষেত্রে স্পেসিফিকেশন গুলো পাচ্ছেন। আমার কথা কি বোঝা গেছে? আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা
ঠিক আছে শাকিল সাহেব, ধন্যবাদ মঈন সাহেব। শাকিল সাহেব আছেন আপনি? জি স্যার। হ্যাঁ, তাহলে মঈন সাহেব তো আমাদেরকে অ্যাপ্লায়েন্স রেটিং সম্বন্ধে একটু ধারণা দিলেন, যেখান থেকে আমরা ওয়াটেজ রেটিং এবং প্রত্যেক আওয়ারে অ্যাম্পিয়ার রেটিং কিরকম হতে পারে সেটা সম্বন্ধে একটু ধারণা পেয়েছি। পরবর্তীতে যেটা হচ্ছে একটা পয়েন্ট আসছে, সেটা যদি আপনি শুরু করেন, সেকেন্ড অবজেক্টিভ আমাদের Wire size calculation. For calculating the wire size, we need to consider there are three essential points. One, current carrying capacity. Two, voltage drop. Three, minimum permissible size. এখানে তাহলে ওয়্যার সাইজ বের করার জন্য আমাদের কিছু চিন্তা ভাবনা করতে হবে নাকি? কথা কি ঠিক আছে কিনা? জি স্যার, তিনটা পয়েন্ট স্যার। এক নাম্বার হচ্ছে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, মানে তারটা কতটুকু কারেন্ট ক্যারি করতে পারবে। যেমন আপনারা আজকের ল্যাবে আমাদেরকে 7/0.29 তারগুলো ইউজ করে জয়েন্ট বানাইছেন না? জি স্যার। তো তাহলে সেটার একটা কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি আছে নাকি? আচ্ছা, তারপরে ভোল্টেজ ড্রপ কত হতে পারে, তারের মধ্যেও তো ভোল্টেজ ড্রপ হতে পারে। আর আমাদের এই কাজের জন্য মিনিমাম পারমিসিবল সাইজ, এই ব্যাপারগুলো আমাদের চিন্তা করতে হবে এই কাজগুলো করার জন্য। কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদেরকে তানভীর সাহেব, আমরা একটা এই স্টেপ গুলো দেখিয়ে একটা লেকচার শেয়ার করেছি আপনার সাথে। আপনি যদি ক্লাসরুমে যান, নট দিস ক্লাসরুম, 3612 ক্লাস ওয়ার্কে যান। হ্যাঁ, ওকে, ওপেন করেন। শাকিল সাহেবই আমাদেরকে সাহায্য করছিলেন। শাকিল সাহেব, আমাদের জি, স্যার। অ্যাপ্লায়েন্স রেটিংটা একই না আগেরটাতে যা দেখেছি? জি হ্যাঁ, স্যার, একই স্যার। একই কিনা? হ্যাঁ, ডাউনলোড করেন, ডাউনলোড করেন। আমাদের রেটিং গুলো একই, কিন্তু কিভাবে আসলে আমরা কারেন্টটা বের করেছি সেটা একটু করে আপনাদের দেখানো হচ্ছে। আপনারা এই সূত্রের সাথে পরিচিত না ভাই? জি স্যার। এখানে একটু খেয়াল রাখবেন, এখানে কিন্তু সবগুলো ইন্ডাকটিভ লোড না। আমাদেরকে যে নানা রকম লোড বলেছেন, অনেকগুলো আছে যে বেসিক্যালি রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড হিসাবে তাকে আমরা কাউন্ট করি। তো আপনি যখন এটা চিন্তা করবেন তখন কিন্তু এগুলো একটু ভাবনা চিন্তা করতে হবে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এদূর পর্যন্ত আমাদেরকে শাকিল সাহেব সাহায্য করেছেন। আমরা এখন পরের পেজটাতে যাব, এই কাজটা আমরা কিভাবে করি। একটা উদাহরণ, জাস্ট টু হ্যাভ এন উদাহরণ। হ্যাঁ, একটা উদাহরণ আমাদেরকে সাহায্য করার জন্য। আমরা এখানে একটা ট্যাবল দেখতে পাচ্ছি নাকি? জি স্যার। শাকিল সাহেব? জি স্যার। শাকিল সাহেবকে আমরা ছেড়ে দিই, ধন্যবাদ শাকিল সাহেব। আমরা শরীফুল ইসলাম সাহেবের সাহায্য, না, শরীফুল ইসলাম সাহেবের সাহায্য আমরা পেয়েছি। আমরা পাইনি এরকম কারণ। রিজভী সাহেবের সাহায্য, না? রিজভী সাহেব আছেন? রিজভী আহমেদ, রিজভী সাহেব কি আছে? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, রিজভী সাহেব আমাদেরকে একটু সাহায্য। আপনি একটা ট্যাবল কি দেখতে পাচ্ছেন? বন্ধু শেয়ার করেছে। জি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে একটু ট্যাবলের মধ্যে কি কি আছে যদি আমাদেরকে বলতেন, সবচেয়ে সুবিধা হবে। স্যার, প্রথম কলমে আছে স্যার সাইজ অফ কন্ডাক্টর। আবার সাইজ অফ কন্ডাক্টর দুইটা ভাগে ভাগ হইছে, একটা হচ্ছে নরমাল এরিয়া স্কয়ার মিলিমিটার, নাম্বার এন্ড ডায়ামিটার অফ ওয়্যার ইন মিলিমিটার। আচ্ছা, একটু দাঁড়াই। আমরা যেমন 7/0.29 একটা তার নিয়ে কাজ করেছি নাকি? জি স্যার। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন এই যে 2 নাম্বার কলামে কিভাবে আসলে বলা হয়েছে নাকি? স্যার আরেকবার স্যার, বুঝি নাই স্যার। আজকে ল্যাব রিপোর্ট জমা দিয়েছেন রিজভী আহমেদ? না স্যার, এখনো জমা দিতে পারিনি স্যার আজকে। মানে ল্যাব রিপোর্ট কি করেছেন? জি স্যার। আপনি কি জয়েন করেছেন? জি স্যার। তো যে তারটা ছিল সেই তারটার রেটিং কত, সাইজ?
স্যার এটা অনেকভাবে ছিল স্যার, যেমন 7/1.70 এরকম কিছু ছিল। এরকম কিছু তো আসলে থাকে না, অবশ্যই লেখা আছে না? জি স্যার, লেখা ছিল। হ্যাঁ, কি লেখা ছিল? স্যার 1/2.24, 1/2.80 এরকম। না না, এখানে তো এই টেবিলের কথা বলি নাই। আপনি আজকে যে এই ল্যাব রিপোর্টটা জমা দিয়েছেন সেখানে একটা তার ইউজ করেছেন, তাই না, জয়েন করার জন্য? করেছেন কিনা এই বিষয়ে? জি স্যার, করছি স্যার। তো সেই তারটার একটা রেটিং কিন্তু আমরা ল্যাব রিপোর্ট করার আগেই বলে দিয়েছি, ওই তার দিয়ে করতে বলেছি, স্পেসিফিক তারের নাম দেওয়া আছে। তো আপনার কি মনে আছে সে তারটা কোন তারটা দিয়ে আপনি এটা করেছেন? স্যার 7/0.29 স্যার। আচ্ছা, সেই কথাটাই আমি বলতে চাচ্ছি। যেহেতু আপনি এখন এটা চিনেন, তাহলে 2 নাম্বার কলামে যে কথাটা বলার চেষ্টা করা হচ্ছে সেটার সাথে আপনি অলরেডি পরিচিত, আমি এটা বলছি। ঠিক আছে কিনা রিজভি সাহেব? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এখন কি বুঝছেন কি বলতে হ্যাঁ চাচ্ছি? হ্যাঁ, জি স্যার। এখানে কিন্তু 2 নাম্বার কলামে আমরা 7/0.29 এটা লিখি নাই, হ্যাঁ স্যার, লিখে কিন্তু নিয়েছি। আপনি এই যে এইভাবে কন্ডাক্টরকে শো করা যায় সেটার সাথে পরিচিত, আমি এটা বলছি। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন 2 নাম্বার কলামটার উপরে কি লিখেছে আরেকবার পড়েন তো। নাম্বার এন্ড ডায়ামিটার অফ ওয়্যার ইন মিলিমিটার। তাহলে 7/0.29 মানে কি আপনি কি বুঝতে পারছেন না? স্যার, স্যার এটা হচ্ছে ডায়ামিটার মিলিমিটারে প্রকাশ করতেছে স্যার। না, শুধু ডায়ামিটার না, প্রথমে কি প্রকাশ করছে? নাম্বার স্যার। নাম্বার মানে হচ্ছে কয়টা তার। কয়টা তার থাকবে? জি স্যার। আপনি যদি দেখেন ওখানে কিন্তু 7টা তার আছে, 7টা তার ছিল স্যার। হ্যাঁ, ভেতরে জি, স্যার। 7টা কন্ডাক্টর আছে, সেজন্য 7। আর অবলিক দিয়ে যেটা লেখা হয়েছে সেটা স্যার ডায়ামিটার, ওই তারটার প্রত্যেকটা ব্যাস। তারের ডায়ামিটার। আপনারা জি, স্যার। স্ক্রু গজ ইউজ করেছেন না ফিজিক্সে? স্যার করছি স্যার। আপনি যদি স্ক্রু গজ দিয়ে মেজার করে দেখেন দেখবেন নিয়ার অ্যাবাউট ওই টাইপেরই একটা ভ্যালু হয়তো আপনি পাচ্ছেন যেটা বলা হচ্ছে। আমার কথা কি বোঝা গেছে না? জি স্যার, বুঝে গেছে স্যার। এখন আপনি যদি এইভাবে যেটা এইভাবেও প্র্যাকটিস আছে, আবার আপনি যদি স্কোয়ার মিলিমিটার দিয়ে দেখান সেটাও লেখার অপশন আছে পাশে, দেখছেন প্রত্যেকটা তারের করসপন্ডিং স্কোয়ার মিলিমিটারের একটা রেটিং দেওয়া আছে, দেখছেন দেওয়া আছে। প্রথমটা? জি স্যার, স্কোয়ার মিলিমিটারে দেওয়া আছে। তারপরে সেকেন্ড কলামটা কি? স্যার 2 কেবল ডিসি অর সিঙ্গেল ফেজ এসি। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোথায় তারটা দিচ্ছেন ইম্পর্টেন্ট কথা। আমাদের যে বাসাবাড়িগুলো আছে সেগুলো কি 3 ফেজ সাপ্লাই নাকি সিঙ্গেল ফেজ সাপ্লাই? প্রথম প্রশ্ন। স্যার 3 ফেজ। এখন কি বাসায় আছেন না? জি স্যার, বাসায়। বাসায় আছেন। আপনার বাসায় কি সিঙ্গেল ফেজ সাপ্লাই নাকি 3 ফেজ সাপ্লাই? স্যার 3 ফেজ। আচ্ছা, ঠিক আছে, আমি এটার আনসার দিব না, এটা আপনি দেখার চেষ্টা করবেন। যেমন আপনি যদি আপনার ইলেকট্রিসিটি মিটার আছে না? স্যার মিটার ঘরে নাই স্যার, এটা বাহিরে নিচে আছে স্যার। অবশ্যই বাইরে আছে। আর আমাদের রিজভি সাহেব মনে হয় কোন ইন্ডাস্ট্রিতে থাকে। না না, আতিক সাহেব আপনি এইভাবে কমেন্ট করবেন না প্লিজ। না, এটা ঠিক হয় না। আমাদের ওয়ে অফ ক্লাস কন্ডাকশন এরকম না। আতিক সাহেব আপনি এরকম বললে তো হবে না। রিজভি সাহেব, আপনার বাসার আপনি কি ভাড়া থাকেন নাকি নিজের বাড়ি? না স্যার, ভাড়া স্যার। হ্যাঁ, ভাড়া থাকলেও আপনার জন্য যে মিটার, আপনার ইউনিটের জন্য যে মিটারটা আছে সেই মিটারটা কোনটাকে আপনি জানেন? যেহেতু এখন মনে হয় প্রিপেইড মিটার নাকি? স্যার এটা মেবি স্যার ওই আগেরটা স্যার, আগের মিটার যেটা ইউজ করতো সেটা। আচ্ছা, পুরনো মিটার। এনিওয়ে, পুরনো মিটার স্যার। জি স্যার। আপনি জানেন না আপনার বাসার জন্য মিটার কোনটা, মানে বাড়িওয়ালাকে দিয়ে দেন নাকি? ওই রকমই স্যার। আচ্ছা, অসুবিধা নেই, বাড়িওয়ালাকে দিয়ে দিলেও অসুবিধা নেই। আপনার ওইখানে শুধু আপনার বাসা তো না, ওনার বাসার বাকি মিটার গুলোও তো আছে। একটা মিটার তো না, মনে হয় অনেকগুলো মিটার না? অনেকগুলো, জি স্যার। তাহলে আপনি একটু কষ্ট করবেন আজকে ক্লাসের পরে, আমরা একটু পরেই, যেহেতু বিকালের টাইমটা আমার ক্লাসের জন্য, ও বিকালের থেকে আপনি 2 মিনিট সময় বের করবেন, বের করে আপনার বাসার ওইখানে যাবেন এবং মিটারের গায়ে লেখা আছে দেখবেন এটা কি ধরনের মিটার। হ্যাঁ, ওকে স্যার। ওকে, ঠিক আছে। এরপরে এটাকে আপনি বলছেন 2 কেবল ডিসি অর সিঙ্গেল ফেজ এসি, এই কলামটার নাম। আচ্ছা, তারপরে কি লিখেছে? কারেন্ট রেটিং ইন অ্যাম্পিয়ার্স আচ্ছা এবং an approx length of run of voltage drop in meters. আচ্ছা, প্রথম যেটা সেটা তো আমরা বুঝতেই পাচ্ছি যে একটা তার, এই যে বিভিন্ন রকম তারের কথা বলছি, সেটা কত কারেন্ট ক্যারি করতে পারে সেটা হচ্ছে 3 নাম্বার কলামে আমাদেরকে দেখাচ্ছে। ওই যে উপরের কেসের জন্য যদি সিঙ্গেল ফেজ এসি তার হয়। আর 2 নাম্বার কলামে, মানে 4 নাম্বার কলামে দেখাচ্ছে আমরা যতই বলি যে এগুলো সব কন্ডাক্টর, বাস্তবে কিন্তু আমরা সুপার কন্ডাক্টর এখনো ইউজ করতে পারছি না। সুপার কন্ডাক্টর ইউজের কেস আলাদা। ফলে এই তারের মধ্যে দিয়ে কিন্তু রেজিস্ট্যান্স আছে, যদিও এগুলো কন্ডাক্টর, তার ভেতরে কি আছে স্যার?
রেজিস্ট্যান্স আছে স্যার। কারণ এগুলো সুপার কন্ডাক্টর না, কন্ডাক্টর ঠিক আছে, কিন্তু স্টিল তার মধ্যে অল্প পরিমাণ কিছু পরিমাণ রেজিস্ট্যান্স আছে। সেজন্যই 1 মিটার মানে 3 ফিটের চাইতে একটু বেশি না? জি স্যার। তো 1 মিটার তারে ভোল্টেজ ড্রপ কত হতে পারে সেটাও এখানে আমরা প্রোভাইড করেছি, টু হ্যাভ অ্যান আইডিয়া। এটা জাস্ট অ্যান আইডিয়া, আপনি যখন তার ইয়ে করতে যাবেন তারের চার্টের মধ্যে এই ভ্যালুগুলো পাওয়া যায়। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। আপনারা উপরের বইও পাবেন। এছাড়াও আমরা যখন আপনি বাল্ক অ্যামাউন্টে তার কিনতে যাবেন, যারা ওয়্যার প্রডিউসার তাদের কাছ থেকে যদি আপনি তাদের ডাটা শিটটা আস্ক করেন, যেমন ইস্টার্ন কেবলসকে আপনি যদি বলেন, তখন কিন্তু তারা এরকম একটা ডাটা শিট আপনাকে প্রোভাইডও করবে। আমার কথা কি বুঝছেন রিজভী সাহেব? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে রিজভী সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। রিজভী সাহেব আমাদের তবে রিজভী সাহেব আপনাকে কিন্তু আমি একটা কাজ দিয়েছি, নেক্সট ক্লাসে কিন্তু আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? অবশ্যই স্যার, অবশ্যই। আচ্ছা, এই নেক্সট ক্লাসে জিজ্ঞেস করা ছাড়াও আপনি আপনার যে রিপোর্টটা জমা দিবেন নেক্সট ক্লাসে সেখানে একটু লিখবেন, হ্যাঁ, এই কথাটা যে আপনি আপনার বাসার ক্ষেত্রে, কারণ আমরা রিপোর্টের কথা একটু পরে বলছি যে আপনি রিপোর্টে কি করবেন, তো আপনি আপনার বাসার ক্ষেত্রে এই যে ঘটনা সেই ঘটনাটা দেখেছেন এবং দেখে কি লিখেছেন এটা আপনার রিপোর্টে আপনি লিখবেন, ঠিক আছে? ডিসকাশনে লিখবো এটা? ডিসকাশনে লিখতে পারেন। জি স্যার। ওকে, ঠিক আছে রিজভী সাহেব, ধন্যবাদ আপনাকে। আমাকে সাহায্য করবে এরপরে হ্যাঁ, কানন সাহেব আমাকে একটু সাহায্য করুন। কানন সাহেবের সাথে অনেকদিন কথা হয় না। কানন সাহেব আছেন? কানন দাস না? জি স্যার, আছি। হ্যাঁ, দেখি কানন সাহেব, আমরা তো আসলে অনেক কথাবার্তা বললাম, কিন্তু বাস্তবে আমাদের যদি উদাহরণ না দেওয়া হয়, বাস্তব ঘটনা আমরা কি কাজে লাগবে সেটা না বুঝি, তাহলে কিন্তু এই আলোচনাগুলোর কোনো মানে নেই। আপনি এক্সাম্পলটাকে একটু করবেন? এক্সাম্পল দেওয়ার চেষ্টা করা হয়েছে। Example, the main circuit where in a house is required to carry a current of 45 amperes when connected to single phase AC supply. Determine the size of wire if the length of the circuit is 40 meters using the table. এই যে আপনাকে প্রশ্ন করা হয়েছে, সে প্রশ্নটা যদি একটু ব্যাখ্যা করতেন, কি জানতে চাওয়া হচ্ছে? কানন সাহেব, জি স্যার। এক্সাম্পলটাতে কি জানতে চাচ্ছে? স্যার, এখানে জানতে চাওয়া হচ্ছে স্যার ওয়ার সাইজটা, যখন স্যার লেন্থটা সার্কিটের লেন্থটা স্যার 40 মিটার হবে। আচ্ছা, আমি আপনাকে একটু সাহায্য করি। আমরা মেইন সার্কিটের ওয়্যারের সাইজ জানতে চাচ্ছি, যেটাকে 45 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করতে হবে সিঙ্গেল ফেজ এসিতে, আর লেন্থ হচ্ছে 40 মিটার, নাকি? জি স্যার। আচ্ছা, এবং আমাকে সাহায্য নিতে বলছে উপরের টেবলটা, আপনার নাকি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দেখি কিভাবে সমাধান করতে পারি। তানভীর সাহেব একটু নিচের দিকে যান। হ্যাঁ, কারণ সাহেব বলেন। জি স্যার। Let supply voltage is 230 volt. I is equals to 230 ভোল্ট তো আমরা ধরতে পারি নাকি? জি স্যার। জি স্যার। I is equals to 45 ampere. L is equals to L is equals to 40 meter. Voltage drop across the wire is 2 into 230 divided by 100 in plus 1 is equals 5.6 volt. আচ্ছা, এখানে 2 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু তার একটা যায় না, সিঙ্গেল ফেজ তার হলে দুটো তার যাইতে হবে না? জি স্যার, একটা লাইন একটা নিউট্রাল। আচ্ছা, ঠিক আছে। তারপরে voltage drop for 59 ampere current rating is equals 40 by 6.8. Voltage drop at 45 ampere is equals 40 by 6.8 into 45 by 59 is equals 4.486 volt, which is within permissible size. So the size of conductor is 25 square millimeter, 7 by 7 or 2.24. আচ্ছা, wide size. একটু উপরে উঠেন, টেবলটাতে দেখেন 7 by 7.24 এর জন্য কি ভ্যালু দেওয়া হয়েছে। স্যার, এখানে কারেন্ট রেটিং অ্যাম্পিয়ারে দেওয়া আছে স্যার 59, আর স্যার অ্যাপ্রক্স লেন্থ দেওয়া আছে স্যার
6.8. 6.8 প্রতি মিটারে, একটু বুঝতে হবে 40 জি স্যার, মিটার। হ্যাঁ স্যার, প্রতি মিটারে। হ্যাঁ, সো এখানে আমি একটু বলি, আমি এখানে এটা পুরো ডিটেলসটা বলবো না, এবং এই ধরনের অনেকগুলো এক্সাম্পল উপলের বইও আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু আপনি ডিটেলস কাজটা করতে পারবেন না। আমাদের যেহেতু 45 অ্যাম্পিয়ার বলেছে, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। এখন আমাদের যে টেবিলটা আছে সেখানে আমরা দেখছি মানে কারেন্ট রেটিং এর একটা লিস্ট আছে, তো 43 অ্যাম্পিয়ার চাওয়া হয়েছে, এর 43 পরে যেটা আছে সেটা হচ্ছে 59, বোঝা গেছে কিনা? জি স্যার 45 তাই। 45 কি আছে এখানে? না স্যার, তো 43 45 এর কম নাকি বেশি? কম স্যার। তাহলে 43 যেটা সাইজ ওটা আমি ইউজ করতে পারছি না। দেখেন আমাদের চিন্তাটা কিভাবে করতে হবে। তাহলে 43 যেহেতু ইউজ করতে পারছি না, তাহলে এর চাইতে বেশি সাইজেরটা আমরা ইউজ করছি নাকি? জি স্যার। তো সেজন্য 59 এর কেস ধরে আমরা তার ভ্যালুগুলো হিসাব করার চেষ্টা করেছি। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এখানে আরো কিছু টিপস এন্ড ট্রিক্স ইউজ করা হয়েছে, তো আমি ওটা ডিটেলস ডিসকাশন ইচ্ছা করেই করব না। আমি চাই যে আপনারা একটা এক্সাম্পল তো আমি বলেছি, আপনারা উপলের বই থেকে এরকম আরো কয়েকটা এক্সাম্পল করবেন। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সেটা আপনি করেছেন কিনা সেটা দেখার আমাদের ব্যবস্থা আছে। তানভীর সাহেব যদি একটু নিচের দিকে যান। স্যার এখানে 100 দিয়ে কেন ভাগ করছে ওটা একটু স্যার বুঝিয়ে দিবেন? না, আমি ইচ্ছা করে এটা বলবো না, এটা আপনারা একটু হাতে কলমে করবেন, ঠিক আছে? কারণ এটা তো জাস্ট একটা এক্সাম্পল, আপনারা যখন কাজটা করতে যাবেন তখনই আসলে এটা বুঝতে পারবেন কেন এই বিষয়গুলো আসছে। আমি কি বোঝাতে পেরেছি? ইয়ে সাহেব, আতিক সাহেব, আপনি প্রশ্ন করেছেন, আমার কথা কি বুঝছেন? জি স্যার, স্যার আমি উপলের বইটা কিনছি স্যার। হ্যাঁ, তো না, উপলের বই কিনলে হবে না, কিনলে তো ভাই আমরা রেখে দিতে পারি চ্যাপ্টার ওয়াইজ। এই যে ওয়্যার সাইজ ক্যালকুলেশন, এটা চ্যাপ্টার হচ্ছে 4, বোঝা গেছে কিনা? তো সেখানে আপনার, আমি তো এখানে ছোট একদম, এখানে একটা না অনেকগুলো এক্সাম্পল দিয়েছে, এবং এক্সাম্পল গুলো যখন আপনি করতে যাবেন আপনি কনফিউজ হবেন। আমার কথা বুঝেন, এটা শুধু আদিক সাহেবকে বলছি না, সবাইকে বলছি। কি হবো স্যার? আমরা কনফিউজ হব, এবং কনফিউজ না হলে আপনি কিন্তু বুঝবেন না। কারণ হচ্ছে আপনি এখানে কিছু অ্যাজাম্পশন করছেন। উপর সাহেব কি জানে আপনার বাসায় কি অবস্থা? জানে? তো আমি চাচ্ছি আপনারা এটা একটু করেন, ঠিক আছে? বুঝছেন কিনা? হাতে কলমে এটা একটু। আচ্ছা দেখেন কি করতে হবে আমাদের এই ল্যাবের রিপোর্টের জন্য। আমাদেরকে সাহায্য করছিলেন যিনি ভাই, কানন সাহেব, একটু বলেন তো কি করতে হবে। Lab report preparation. 1. Calculate the total load of your home and find out the total load current. 2. Calculate the length of your load circuit in foot, then convert to meter. 3. Measure the supply voltage of your home. এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে সাপ্লাই ভোল্টেজ মেজার করার জন্য আপনাদেরকে ভোল্ট মিটার থাকতে হবে নাকি? আমি 3 নাম্বারটার আনসার আগে দিচ্ছি। ভোল্ট মিটার থাকতে হবে না? জি স্যার। যারা ভোল্ট মিটার আছে তারা ভোল্ট মিটার দিয়ে মাপবেন, যাদের ভোল্ট মিটার নেই তাদের জন্য আমরা আনসার দিয়ে দিচ্ছি 220 ভোল্ট, ঠিক আছে নাকি? জি স্যার। আচ্ছা, কি করতে হবে এই তিনটার পরে বলেন তো ভাই কারণ সাহেব? তারপরে According to your supply voltage, total load current and length of the circuit, find out the minimum permissible size of the wire for your home. তো আপনার থেকে যে এক্সাম্পলটা আমরা বলছি সেরকম একটা এক্সাম্পল কিন্তু আপনার বাসার জন্য ক্যালকুলেট করতে হবে, প্রত্যেকের নিজেদের বাসার জন্য আলাদা আলাদা। কথা কি বোঝা গেছে? জি স্যার। এখন কিভাবে করবেন সেটার একটা এক্সাম্পল আমরা জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। এখন কারোর বাসায় হয়তো একটা রুম আছে, কারো বাসায় 3টা রুম আছে, কারো বাসায় একটা টয়লেট আছে, কারো বাসায় 3টা টয়লেট আছে, কারো বাসায় 2টো টয়লেট আছে, কারো বাসায় একটা ড্রয়িং রুম আছে, কারো বাসায় ড্রয়িং কাম ডাইনিং আছে, কারো বাসায় কিচেন আছে, কারো বাসায় কিচেন কাম ডাইনিং আছে, আছে না? জি স্যার। সো বেসিক্যালি প্রথমে আপনার বাসার রুমগুলোকে আপনি বিভিন্ন নাম দিবেন। বেডরুম মানে যে এখানে একটা উদাহরণ দিয়েছে, তাহলে এখানে কতগুলো লাইট ফ্যান আছে সেগুলো আপনি লিখবেন, বোঝা গেছে কি? জি স্যার। তারপরে এগুলোর লোড রেটিং আছে, কিছুটা তো আমরা ধারণা দিয়েছি ট্যাবল থেকে, আপনারা ওইটার গায়েও দেখতে পারবেন, আমাদের ট্যাবল থেকেও সাহায্য নিতে পারেন, সেখান থেকে আপনি কারেন্ট রেটিংটা বের করবেন, বোঝা গেছে? তারপর সার্কিটের ল্যান্ড বের করার জন্য আপনি একেবারে 100% যে এই স্কেল দিয়ে মেপে মেপে করতে পারবেন ব্যাপারটা আমি সেটা বলছি না, কিন্তু আপনি অ্যাপ্রক্সিমেট একটা ল্যান্ড হিসাব করবেন। এখানে একটু খেয়াল করেন, অ্যাপ্রক্সিমেট ল্যান্ড হিসাব করতে গিয়ে যদি বলেন যে আপনি আমার লাইটের জন্য তার লাগছে 1 ফিট, সেটা কিন্তু ওই অ্যাপ্রক্সিমেশন কিন্তু কাজ হবে না। এটা আপনার লাইটের জন্য তার যদি 1 ফিট লাগে তাহলে কিন্তু 0। কথা কি বোঝা গেছে?
আচ্ছা, আপনার বাসায় যে তানভীর সাহেব যেখানে বসে আছেন এখানে একটা লাইট আছে না? তো বেডরুমে লেন্থ অফ দ্য সার্কিট হিসাব করছে নাকি, দেখছেন না লাস্টে? তো এখন আমি বলছি যে আপনি লিখলেন, আমি বলছি যে এখানে আপনার থেকে মেজার করে এক্স্যাক্টলি, তো হয়তো কারণ তারটা ভেতরে এক্স্যাক্টলি আপনি মেজার করতে পারবেন না, আপনার থেকে টেন্টেটিভ মেজার করতে হবে কিছু এখন অ্যাপ্রক্সিমেট করলেন আপনি 1 ফিট লাইটের তারের সার্কিট, এরকম 1 ফিট যদি অ্যাপ্রক্সিমেশন করেন তাহলে 0 পাবেন। কেন 0 পাবেন বুঝছেন? এই ক্যালকুলেশনটা কি স্যার বোর্ড থেকে না একদম স্যার মেইন সুইচ থেকে আসারটা? এখানে তো বিভিন্ন তার থাকে স্যার। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা, সেজন্যই এটার নাম বেডরুম 1। প্রত্যেকটা রুমের জন্য প্রথমে আলাদা আলাদা করবেন। অ্যাগেইন আপনি এটা বুঝতে পারবেন আপনি একটু উপলের বইয়ে যদি যান, উপলের বইটা যদি দেখেন দেখবেন এরকম সবগুলো যখন আপনি একটা আলাদা আলাদা করবেন তারপরে ওইখান থেকে আপনি মেইন লাইনে যাবেন উল্টো দিক থেকে। আতিক সাহেব আমার কথা কি বুঝছেন? জি স্যার, কারণ স্যার আমাদের প্রত্যেকটা রুমে একটা আমরা ব্যাখ্যা এখন করবো না আতিক সাহেব, আমরা ব্যাখ্যা করবো না, কারণ ব্যাখ্যা করলে আমরা শিখতে পারবো না। আমরা ব্যাখ্যাটাতে যাবো পরে। আপনি কাজটা আপনি দেখতে পাচ্ছেন বলে আপনি বুঝতে পারছেন, আমার আরেকজন হয়তো দেখতে পাচ্ছেন। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। তো সেজন্যই আমরা কিভাবে করছি দেখেন, আপনার বাসার রুমগুলোকে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আপনারা করেছেন না? আচ্ছা, আমি একটু সাহায্য করি, ইয়ে সাহেব একটু নিচের দিকে জানতো, তানভীর সাহেব। তো এরকম একটা ধারণা এখানে দেওয়ার চেষ্টা করে হচ্ছে আপনারা এভাবে করবেন। আপনারা যেটা করবেন ল্যাব রিপোর্টে প্রথমে প্রত্যেকটা রুম ওয়াইজ লোড গুলো লিখে ফেলবেন। যদিও এভাবে ট্যাবলে করা যাবে, ট্যাবলে পরে লিখবেন, তার আগে আপনার রুমের ওয়াইজ লোড গুলো আলাদাভাবে প্রথমে লিখবেন। আমরা এখানে লোডের রেটিং দেখাইছি না প্রথম অবজেক্টিভে? জি স্যার। সবাই দেখছেন তো? ভাই তানভীর সাহেব সবাই দেখে নাই মনে হয়, একটু উপরে জি উঠেন স্যার, তো ভাই। দেখছি স্যার। তো এটা একটা টেন্টেটিভ ধারণা। তো আপনারা যেটা করবেন আপনার বাসায় রুম ওয়াইজ বিভিন্ন লোড গুলো লিখবেন। আচ্ছা, এখন অনেকেই বুঝতে পারছে না স্যার আমরা কি করব, একটু তানভীর সাহেব আমাদের মেইন যে ল্যাব ম্যানুয়াল আছে সেটাতে যান, একদম নিচের দিকে চলে যান 9 নাম্বার ল্যাবে। এই যে দেখেন আপনার বাসার একটা টেন্টেটিভ বাসা, এটা যে আপনার বাসা সেটা বলছি না, আপনার বাসার একটা টেন্টেটিভ টপ ভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে নাকি? তো এটা আপনার বাসার ক্ষেত্রে এটা আপনার বাসার মতো, আপনার বাসার ডিজাইন অনুযায়ী, বোঝা গেছে নাকি? তো সেই হিসাবে আপনি রুমগুলোকে ভাগ করছেন। আপাতত আপনাকে আমরা এই ড্রয়িংটা করতে বলছি না, এই ড্রয়িংটা আপনার পরে করতে হবে। তো এখন থেকেই মাথায় রাখেন, টেন্টেটিভলি আপনার বাসার রুম ওয়াইজ আপনার এর একটা অ্যারেঞ্জমেন্ট আছে। এখন প্রত্যেকটা রুমের জন্য লোড আছে না? এখানে একটু মাথায় রাখবেন, অনেকের বাসায় দেখবেন আপনার সকেট লাগানো আছে কিন্তু ওইখানে কোনো লাইট লাগানো নাই, আছে কিনা এরকম? জি স্যার। বাল্ব লাগানোর জন্য হোল্ডার লাগানো আছে কিন্তু কোনো বাল্ব লাগানো নাই, আছে না এরকম? কিন্তু আপনি যখন ক্যালকুলেট করবেন তখন ওইটা সহ ক্যালকুলেট করবেন। আমার কথা কি বুঝছেন? জি স্যার। কারণ যেহেতু হোল্ডার লাগানো আছে মানে ওখানে তার লাগানো হয়েছে না? জি স্যার। এবং আপনি যখন এই বাসাটা ভাড়া নিয়েছেন অথবা ইউজ করছেন, যখন বিল্ডিংটা বানানো হয়েছে আমরা কি জানি আপনি 4টা বাল্ব লাগাবেন নাকি লাগাবেন না? জানি। তো যে কেউ ইচ্ছা করলে না আমার বাসায় লাইট কম মনে হচ্ছে, আমার করতে অসুবিধা হচ্ছে, আমি সবগুলো লাইট লাগাই দিব, অসুবিধা আছে? তো সেই জন্যই আপনি প্রত্যেকটা এরকম যদি হোল্ডার থাকে সেই হোল্ডারের ক্যালকুলেশন সহ করবেন। আমার কথা কি বোঝা গেছে? অনেকে দেখবেন ড্রয়িং রুমে 2টো ফ্যানের সকেট আছে, 2টো ফ্যান লাগানোর অপশন আছে, কিন্তু ফ্যান এই মুহূর্তে লাগানো আছে একটা। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তো আপনি কিন্তু 2টো ফ্যানের জন্যই ক্যালকুলেট করবেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু আপনারা আগে কথাটা বুঝছেন? আমি যেটা বলছি, আমি কোশ্চেন যাব অবশ্যই ডিটেইলস। হ্যাঁ, বুঝি নাই তানভীর সাহেব, আবার বলেন। হ্যাঁ, মানে যত প্রভিশন আছে, যত অপশন আছে সবগুলোই আমরা ইউজ করব, ঠিক আছে নাকি? আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই আজকের আলোচনা। আমরা এটা থেকে ফেরত যাই, আমরা আমাদের আলোচনা যেটা ছিল সেখানে চলে যাই। এক্সপেরিমেন্ট 4। হ্যাঁ, তো আমরা এই হচ্ছে আপনি ল্যাব রিপোর্টটাতে চলে আসেন। হ্যাঁ, ল্যাব রিপোর্ট করেছেন। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। এখন আমরা কোশ্চেন এন্ড আনসারের জন্য ওপেন, আপনারা কোশ্চেন আনসার করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। জি। স্যার এখানে হোল্ডার যেটা আমি ইউজ করতেছি না,
এক্ষেত্রে না। যদি স্যার হোল্ডারটা যদি স্যার কোনো কারণে নষ্ট থাকে এটা কি ওপেন সার্কিট হিসেবে কাজ করবে না স্যার? না, আমরা ওপেন সার্কিট শর্ট সার্কিট আপাতত চিন্তা করছি না। আপনার হোল্ডার তাহলে তো- নষ্ট আছে, হোল্ডার জি, নষ্ট স্যার। থাকলেও তার টানছেন না, হোল্ডারের পিছনে তার আছে না, জি স্যার। তো আপনার ধরেন এখন হোল্ডার একটা আপনি কিনে এনে লাগাই দিতে পারবেন না ঠিক করে। জি অবশ্যই স্যার। হোল্ডার নষ্ট, একটা হোল্ডার 10 টাকা 20 টাকা দিয়ে কিনে আপনি ধরেন আপনি ওই বাসায় থাকেন, এখন আপনি ওটা ইউজ করছেন না, ফাইন। কিন্তু বিল্ডিংটা যখন বানানো হয়েছে আমরা তো জানি না ভাই আপনি যে ওই লাইটটা লাগাবেন না, এটা কি আমরা জানি? জি না স্যার। তো এখন যে কেউ এটা ইউজ করতে পারে, তো ওর হয়তো প্রয়োজন, ওর হয়তো দেখা গেল স্টাডি টেবিলটা ওই পাশে বসেছে, ঠিক না? হুম। সেজন্যই কিন্তু আমাদের এই অপশন গুলো দেওয়া থাকে, কারণ আমরা জানি না কারো বাসায় হয়তো আপনার যে বেডটা আছে উনি ওই পাশে বসিয়েছেন, উনি চিন্তা করলেন যে লাইটটা উনি ওদিকে দিবেন না। সেজন্য আপনি যখন ডিজাইন লেভেলে চিন্তা করবেন আপনি কিন্তু কি আছে সেটা চিন্তা করবেন না, আপনি ফুল প্রভিশন সহ চিন্তা করবেন। কারণ কেউ আপনি যদি এটা চিন্তা না করে ডিজাইনটা করেন তাহলে কি হবে, আপনি একটা লোডের জন্য চিন্তা করেছেন, কেউ 4টা বাল্ব জ্বালাই দিল, তাহলে কারেন্ট আসতে হবে না তারটা দিয়ে? জি তো সেই কারেন্ট তো আপনার তার ক্যারি করতে পারবে না, পুরো যাবে, তার ক্যারিং ক্যাপাসিটি চাইতে বেশি কারেন্ট যদি আসে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। বুঝছেন নাকি? একটা ছোট প্রশ্ন ছিল স্যার। এক মিনিট, আমি আগে প্রথম প্রশ্নটা ভাই আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেন বলেন। স্যার আমার কোয়েশ্চেনটা ছিল এই লেন্থ অফ সার্কিট যেটা আছে হ্যাঁ, এটার মিটারটা স্যার আমি মানে মাপলেও এই মেন সুইচ থেকে আমার লাইট পর্যন্ত যে তারের ওইটাই তো নাকি লেন্থ? না রে ভাই, এখানে হিসাব আছে। আপনার মেইন থেকে আপনার লাইট পর্যন্তের মধ্যে অনেক ব্যাপার ঘটে গেছে। কি ব্যাপার ঘটে গেছে এটা বোঝার জন্য আমরা উদাহরণ দিয়েছি। আমাদের কি বলে, আমরা এটার উদাহরণ হিসাবে পানির ট্যাঙ্কের উদাহরণ দিই। আপনার বাসায় পানি আসে না? জি স্যার। তো আপনার টয়লেটে যে পানির পাইপের লাইন আর টাঙ্কি থেকে যে পানির পাইপের লাইন বের হয়েছে ওটা কি কোনোটা সাইজ একই? না স্যার। আপনি ভুল হয়ে থাকে তাহলে চেক করতে পারেন। যদি কারো বাসা কেউ 5 তলা বাসায় থাকে তাহলে দেখা যাবে ট্যাঙ্কি থেকে যে মেইন লাইনটা সেটা সাইজ কিন্তু বড়, কারণ 5 তলা বিল্ডিং এ যতগুলো টয়লেট আর কিচেন আছে সবগুলো জায়গায় ওখান থেকে পানি যায় নাকি? জি স্যার। তো দেখা যায় যে আস্তে 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 পানির পাইপের লাইনটা ছোট হয়েছে, ঠিক আছে কিনা? তো সিমিলারলি আপনার বাসায় যে মেইন লাইন, সেই মেইন লাইনে যে পরিমাণ কারেন্ট ক্যারি করবে আপনার রুমের কোনো একটা লাইটের লাইনে কি সেম পরিমাণ কারেন্ট ক্যারি করবে? স্যার আমি ওইটা বলতেছিলাম, মানে আমার কারেন্ট আমার বাসার যে একটা সুইচ আছে না, মেন সুইচ, আমি বললাম ঠিক আছে মেইন সুইচ ওইখান বলেন থেকে বা মিটার আমার বলেন, লাইটের ওইটাই ডিসটেন্স নাকি? সেটাই আমি লাইন বলছি। কি না, আমি আপনার আনসারটা এইভাবে দিচ্ছি। আপনার বাসার মেইন পানির ট্যাঙ্কি আছে, সেখান থেকে আপনার টয়লেটে পানি আসছে, তাহলে আপনার টয়লেটের কোনো একটা স্পেসিফিক বেসিনের পানির লেন্থ কি টোটাল লেন্থ কিনা? আপনার প্রশ্ন তো এটাই, তাই না? জি স্যার। কিন্তু বাস্তবতা হচ্ছে পানির ট্যাঙ্কি থেকে যে সাইজের পাইপ আপনি ইউজ করেছেন আপনার টয়লেটের বেসিনের পাইপের সাইজ কি একই কিনা? না। তাহলে আপনি ওই ল্যান্ড যদি হিসাব করেন তাহলে তো ওই সাইজের পাইপ পুরোটাতে লাগাইতে হবে না? জি স্যার। তো লেন্থ হিসাব করার সময় আপনার থেকে একটু চিন্তা ভাবনা করতে হবে, বোঝা গেছে কিনা? তাহলে স্যার কিভাবে হিসাব করবো আমি, মানে হিসাব করার সময় মানে আগে পরে মানে শাখাগুলো কি খেয়াল করতে হবে এটাই? এই তো আপনি তো নিজেই আনসার দিয়ে দিলেন। কাজটা করতে গেলে আপনি এই সমস্যা, এই যে বললাম কনফিউশন ফেস করবেন এবং সেখান থেকেই কিন্তু আপনি আনসার গুলো খুঁজে পাবেন। তো উল্টো দিক থেকে আপনি চিন্তা করেন। স্যার আমি অলরেডি দেখতেছি তো বাসায়, এই জন্য মানে খেয়াল হ্যাঁ, করতেছি। এটাই আমরা চাচ্ছি। আপনি উল্টো দিক থেকে চিন্তা করেন, আপনার ওই লাইট থেকে আপনার হ্যালো। বুঝতে পারছেন আমাকে? জি স্যার। যিনি বলছেন, আমরা যিনি কোশ্চেন করেছেন তাকে বলছি, আপনার বাসায় কি সার্কিট ব্রেকারের আলাদা কোনো বক্স আছে? জি স্যার, বক্স আছে। তাহলে দেখবেন এখন এখানে কয়টা সার্কিট ব্রেকার আছে আপনি কি জানেন নাকি শুধু একটাই আছে? স্যার এইখানে ছোট ছোট অনেকগুলো স্যার একসাথে So সিরিয়াল that's the করা। point. এখন ওই সার্কিট ব্রেকার গুলো হয়তো দেখা যেতে পারে যে এখন আপনার বাসার ক্ষেত্রে ওটা হতে পারে যে
এক একটা রুমের জন্য এক একটা সার্কিট ব্রেকার? জি স্যার, হ্যাঁ, এক একটা রুমের জন্য একটা। আপনার বাসা কিভাবে ডিজাইন করা হয়েছে? তো তাহলে ওই এক একটা রুমের জন্য এক একটা সার্কিট ব্রেকার মানে আপনার ওই রুমটা একটা সার্কিট। সেজন্যই দেখেন বেডরুম 1 এর জন্য আমরা আলাদাভাবে ল্যান্ড ক্যালকুলেট করেছি, দেখা যাচ্ছে? জি স্যার। বেডরুম 2 এর জন্য আলাদাভাবে ল্যান্ড ক্যালকুলেট করা হবে। এভাবে আপনার ডাইনিং রুমের জন্য আলাদা ল্যান্ড, ড্রয়িং রুমের জন্য আলাদা ল্যান্ড। স্যার আমি এখন লেন্থটা নিব, এটা কি আমার সার্কিট যেখানে আছে ওইখান থেকে আমার এই বেডরুমের জন্য যতটুকু আসছে লাইনটা অতটুকুর লেন্থটা নিব? অনেকগুলো ল্যান্ড আপনি চিন্তা করেন তার কিভাবে গেছে ওইখানে। এগুলো তো স্যার ওয়ালের ভেতরে স্যার। তো ওয়ালের ভেতরে হলে ওটা দেখার কোনো ব্যবস্থা নেই? আপনার ওয়ালের ভেতরে দেখা যাবে না, কিন্তু তার কিভাবে নিয়ে যাওয়া যায় ওটা দেখার কোনো ব্যবস্থা আছে? তার একটা উইন্ডো ওপেন করবে তানভীর সাহেব, এখন দরকার নাই, যিনি কোশ্চেন করেছেন আপনিও করতে পারেন। তারপর আপনি লিখবেন হোম ওয়্যারিং, তারপর আপনি দেখতে পারবেন এখানে তার কিভাবে করা হয়, নাকি জি স্যার। দেখা যাবে নাকি ভাই যিনি কোশ্চেন করেছেন? হ্যাঁ, তো এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো না করলে আপনি বুঝতে পারবেন না যে এখানে। আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ আমি নিব ভাই, আমরা একজন একজনে শেষ করি। হ্যাঁ প্লিজ, আপনি কি বুঝতে পেরেছেন মহিন সাহেব? জি স্যার। তো আপনি যেহেতু চিন্তা করছেন যে আসলে তার কিভাবে যে আমি তো জানি না, অনেকে হয়তো জানে আমাদের এই আলোচনার মধ্যে তার কিভাবে যে, তো তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি একটা ইউটিউব ভিডিও দেখেন হোম ওয়্যারিং এর তার কিভাবে, একটা কনসিল ওয়্যারিং, যেহেতু ওয়্যারিং এর অনেক রকম নিয়ম আছে, আপনারা উপরের বই যেহেতু বলছেন যে দেখেছেন, তো ওয়্যারিং এর বিভিন্ন রকমের নিয়ম আছে, উপর দিয়ে যায় নিচে দিয়ে দেয়, তাহলে কনসিল ওয়্যারিং এর জন্য তার কিভাবে যায় সেটা একটু আপনি চেক করবেন, ঠিক আছে? অবশ্যই স্যার। ওকে, হ্যাঁ পরে আতিক সাহেব কোশ্চেন করতে চাচ্ছেন। স্যার আমরা এখানে সকেটের জন্য স্যার কিরকম হিসাবটা করব? সকেট মানে হচ্ছে যে আপনার ওইখানে লোড লাগাবেন, তাই না? স্যার ওখানে তো আমি স্যার বিভিন্ন সাইজের লোড লাগাতে পারি, কতক্ষণ ইস্ত্রি লাগাইতে পারি, কতক্ষণ মোবাইল লাগাইতে পারি, তাই না স্যার? এই যে তাহলে বুদ্ধিমানের কাজ কি হবে, যেটা ম্যাক্সিমাম হয়, মোবাইল লাগাইলে তো আমার অত সমস্যা নাই, ঠিক না? জি স্যার 10 ওয়াট হবে, কিন্তু ইস্ত্রি লাগাইলে 1000 ওয়াট 1000 ওয়াট। ওটাই কিন্তু আমাদের ওই যে বুদ্ধিমানের কাজ দেখেন, এই যে আপনার কনফিউশন থেকে বের হয়ে আসা, আপনি যদি অ্যাপ্লায়েন্স সেটিং দেখেন তাহলে স্ত্রীর জন্য যেটা, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর, আপনি ওটার জন্য যদি একবার ক্যালকুলেট করে দেন তাহলে মোবাইল বা যা কিছু সবকিছু লাগাইতে পারবেন না? জি স্যার, তাহলে আমি স্যার ম্যাক্সিমামটা হিসাব করে করব। সেজন্য দেখেন এখানে কিন্তু 10 এম্পিয়ার হিসাব করেছে, আপনি এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন। ওরা কিন্তু ওয়াট হিসাব করে সেজন্য বলছিলাম, এজন্যই ওয়াটটা হিসাব করেন। জি স্যার একসাথে স্যার 5 এম্পিয়ার দেওয়া আছে, এবং এটা আপনি খুব সহজে বুঝতে পারছেন, 80 ওয়াটের জন্য কারেন্ট হচ্ছে 0.36 অ্যাম্পিয়ার। জি স্যার। তো 5 অ্যাম্পিয়ার মানে আপনি বুঝতেই পারছেন এটা কত ওয়াটের চিন্তা করা হয়েছে, ঠিক না? জি স্যার। এই যে থিঙ্কিং গুলো, এই যে সমস্যাগুলো, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। তো তাহলে সবার বাসার জন্য নিজেরা এভাবে হিসাব করার চেষ্টা করবেন, যেটা ফ্রম দা ব্রডার পার্সপেক্টিভ আপনারা যখন একটা হোম ডিজাইনের কাজে যাবেন তখন কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে। আর এছাড়া উপরের বইয়ে অনেকগুলো এক্সাম্পল করা আছে, ওই এক্সাম্পল গুলো আপনারা গো থ্রু করবেন। আমি কি বোঝাতে পেরেছি? এই, হ্যাঁ প্লিজ তানভীর সাহেব। আপনি যদি, না আমি বলি, আপনি যদি মনে করেন যে আপনি ওইখানে ফ্রিজের জন্যই প্রভিশন রাখতেছেন অ্যাজ এ ডিজাইনার, তাহলে আপনি ওভাবে হিসাব করবেন, নো প্রবলেম, ঠিক আছে? এখানে একটু বুঝতে হবে, আপনি যখন ইয়েতে কাজ করছেন, মানে কোনো একটা সিস্টেমে কাজ করছেন, আপনি যখন ডিজাইন ফেজে আছেন আপনি জানেন না কি অবস্থা, কিন্তু আপনি এখন বাসার জন্য, আপনাকে বলে দেওয়া হয়েছে আপনার বাসার জন্য, তাই না তানভীর সাহেব? তাহলে আপনি আপনার বাসার সেট আপ অনুযায়ী কিন্তু চিন্তাও করতে পারেন, এটাও আমরা এই মুহূর্তের জন্য ঠিক আছে, কিন্তু আপনি যখন ডিজাইন লেভেলে চিন্তা করবেন তখন আপনার থেকে মনে রাখতে হবে যে সে ফ্রিজও লাগাইতে পারে, সে সেখানে এই যে যেমন আতিক সাহেব বলছেন স্ত্রীও লাগাতে পারে না? কারণ তার বাসার সেট আপ অনুযায়ী, তো তখন কিন্তু আপনার চিন্তাটা একটু আলাদা হবে। সেক্ষেত্রে ওই যে আমরা একটু ক্যালকুলেশনের এক্সাম্পলও দেখাচ্ছিলাম, আপনার প্রভিশনটা আপনি বেশি করে রাখলেন, 2 পিন সকেটে টিপিক্যাল হোম আছে যে কোন লোডটা সবচেয়ে বেশি হয় সেটা চিন্তা করে যদি আপনি প্রভিশন লিখে দেন, তাহলে তার চাইতে কম রেটিং এর জন্য কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তবে এই ধরনের চিন্তা ভাবনার জন্য কিন্তু আমাদের খরচও একটু বাড়বে, ঠিক আছে কিনা? কারণ যেই মাত্র আপনি লোডের সাইজ বেশি চিন্তা করছেন মানে তারের সাইজ মোটা হওয়া শুরু করেছে, মোটা তার হওয়া মানে হচ্ছে তার দাম বেশি। এটা কিন্তু আমাদের আবার ওই যে কস্টিং এবং এস্টিমেশনের সাথে সম্পর্কিত, বোঝা গেছে?
আর কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের 3612 আলোচনা। তো যারা শুধুমাত্র 3612 জন্য বা 3610 সিরিজের জন্য আছেন, তারা যদি কোনো কোশ্চেন না থাকে তারা চলে যেতে পারেন। আমরা এখন পরবর্তী আলোচনায় যাব। পরবর্তী আলোচনায় আমরা অত বেশি আপনাদের ইয়ে করব না। আমরা গত ক্লাসে অ্যামপ্লিটিউড মডুলেশন সম্বন্ধে একটু পরিচিত হওয়ার চেষ্টা করছিলাম। তো আমার ধারণা এতদিন আপনারা কিছুটা অ্যামপ্লিটিউড মডুলেশন সম্বন্ধে ধারণা হয়তো পেয়েছেন নাকি? পেয়েছেন নাকি ভাই? তো যেহেতু অ্যামপ্লিটিউড মডুলেশন, যে কোনো মডুলেশন যদি করা হয় তাহলে তার ডিমডুলেশনের ব্যবস্থা হচ্ছে আমাদের আজকের যে টপিক সেটা। তো আজকে আমরা অ্যাগেইন ওটা ডিটেলসে বা ইনডেপথে যাব না, আমরা আরেকটু সময় দিব আপনাদের মডুলেশন তা বোঝার জন্য। তো আমরা শুধু অবজেক্টিভ পার্টটা দেখবো আজকে। এবং একটা কথা বলে রাখবো, যেটা আজকের ক্লাসে যারা থাকবে তারাই জানবে, না থাকলে বুঝবে না। আমরা তানভীর সাহেবেরই সাহায্য নিই। আপনার অবজেক্টিভ গুলো যদি একটু বলেন তানভীর সাহেব। ওকে, সো আমি একটু বলি তাহলে। প্রথম অবজেক্টিভ হচ্ছে অ্যামপ্লিটিউড ডিমডুলেশন সম্বন্ধে জানা। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল নলেজ থেকে আসবে। কিছুটা আমাদের 3601 থেকেও আমরা এখানে বড় করবো ইনশাল্লাহ। আমরা হয়তো সামনে 3601 আপনারা অলরেডি অ্যামপ্লিটিউড ডিমডুলেশন সম্বন্ধে কিছুটা ধারণা পাচ্ছেন বা পাবেন। সো ওইখান থেকেও আমরা কিছুটা সাহায্য নিব, নো প্রবলেম। আপনাদের খেয়াল থাকার কথা, মডুলেশন করার ফলে আমরা যেটা করেছি, একটা মেসেজ এবং কেরিয়ারের মিক্স করে মডুলেটেড সিগন্যাল পেয়েছি। এখন ডিমডুলেশন করা মানে হচ্ছে আমাদের কেরিয়ারটাকে ফেলে দিব, শুধু মেসেজটা থাকবে। ঠিক আছে না? এটাই হচ্ছে ডিমডুলেশন বাই এক্সেপশন। আচ্ছা, এরপরে অবজেক্টিভ 2 কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তানভীর সাহেব আরেকবার বলেন, আমি মধ্যে শুনতে পারিনি। অবজেক্টিভ 2টা আরেকবার বলেন তো ভাই। 3 নাম্বারটা কি? আচ্ছা, খেয়াল করেন আমাদের এখানে 3টা অবজেক্টিভ। হ্যাঁ, ঠিক আছে না? তবে আমরা ল্যাবে শুধুমাত্র 2টো অবজেক্টিভ দেখবো, 1 নাম্বার অবজেক্টিভ এবং 2 নাম্বার অবজেক্টিভ। ডিমডুলেশনকে দুভাবে করা যায়, একটা হচ্ছে ডায়োড দিয়ে করা যায় আর একটা হচ্ছে প্রোডাক্ট দিয়ে করা যায়। আপনারা ওই সেটআপটা দেখলে সেখানেও দেখতে পারবেন, ভিডিওতে দেওয়া আছে সেটআপটা। আগের যে ভিডিও সেই সেম মডিউলই আমাদের, আমরা এক্সপেরিমেন্টাল ইয়েতে গেলে দেখবো। তো ওইখান থেকে আমরা শুধুমাত্র ডায়োড দিয়ে ডিমডুলেশনটা দেখবো। ঠিক আছে নাকি? এই ধরনের ডিমডুলেশনের একটা নামও আছে, আমরা এগুলো আস্তে আস্তে জানবো ফান্ডামেন্টাল থেকে। তো আমাদের এখানে যে ইকুইপমেন্ট গুলো লাগবে, 2 নাম্বার এক্সপেরিমেন্টে যে ইকুইপমেন্ট গুলো লেগেছিল হুবহু সেম ইকুইপমেন্ট গুলো এই এক্সপেরিমেন্টেও লাগবে। কথা কি বোঝা গেছে? একটু আমরা চলে যাই তানভীর সাহেব। হ্যাঁ, জাস্ট ইকুইপমেন্টে যাবো আমরা আজকে, অত বেশি ইয়ে করবো না আপনাদেরকে, নো প্রবলেম। এখানে ওই যে ডায়োড ডিটেক্টর, প্রোডাক্ট ডিটেক্টর আলাদা কেসেস দেখানো হয়েছে, এগুলো আমরা আবারও একটু বলবো। আমরা প্রধানত যে, হ্যাঁ দেখেন, ইকুইপমেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আগে যা ছিল এখনো তা। এবং যেহেতু এক্সপেরিমেন্টস এন্ড রেকর্ডস এর মধ্যে আমাদের 2 রকম কেস আছে, আমরা মূলত এক্সপেরিমেন্ট 4.1 যেটা ডায়োড ডিটেক্টর, সেটা দিয়েই কাজটা করব, প্রোডাক্ট ডিটেক্টর দিয়ে কাজ করবো না। দুটোটাই ডিমডুলেশন, ডায়োড ডিটেক্টর দিয়েও ডিমডুলেট করা যায়, প্রোডাক্ট ডিটেক্টর দিয়েও ডিমডুলেট করা যায়। এবং এটা 2 ধরনের ডিমডুলেশনের উদাহরণ। আমরা এগুলো আরো একটু সামনে গেলে আরেকটু আলোচনা করব, আরো ইনডেপথ আলোচনা করবো। আজকে আমরা শুধুমাত্র এই 2 পরিচিতি রাখবো। তবে আপনাদের জন্য আজকে আমরা আজকেও একই কাজের কথা বলবো। গত ক্লাসে যে এক্সপেরিমেন্টটা আমরা আলোচনা করেছি, আপনি যদি এক্সপেরিমেন্ট 2 তে একটু যান, হ্যাঁ এটা থাকুক,
টুতে একটু যান। এইটার আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু আপনারা যদি গ্রো করেন তাহলে সুবিধা হবে আমাদের, কারণ আমাদের 3 নাম্বার এক্সপেরিমেন্টও এটার আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন আছে। আপনারা যদি এবার ছবিতে একটু যান, এর আগের পেজটাতে, ইমিডিয়েট আগের পেজটাতে দেখেন, এখানে অ্যামপ্লিটিউড মডুলেশন দেখানো হয়েছে এবং গত ক্লাসে ওই যে আমরা মার্ক করেছিলাম, আমাদের তানভীর সাহেব এখনো মার্ক করে রেখেছে। তো মেসেজ সিগন্যাল যার ফ্রিকোয়েন্সি কম, আমরা কিন্তু এটার স্টেপ বাই স্টেপ কেসও দেখেছিলাম। ক্যারিয়ার সিগন্যাল যার ফ্রিকোয়েন্সি বেশি, তারা দুজন মিক্স হয়ে মডুলেটেড সিগন্যাল হয়েছে। তাহলে ডিমডুলেশনে ক্যারিয়ার সিগন্যালটা এই মডুলেটেড সিগন্যাল থেকে বাদ যাবে। আর ডিমডুলেশন করার জন্য, এই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের থেকে মডুলেশনটা প্রথমে করতে হবে না? আর মডুলেটেড সিগন্যালটাই আমি ডিমডুলেশনে দিব। কথা কি বোঝা গেছে? আমাদের এই মডুলেটেড সিগন্যালটাই অ্যামপ্লিটিউড মডুলেটরের আউটপুটটাই ডিমডুলেটরের ইনপুটে দিব, তাহলেই তো আমি ডিমডুলেশনটা করতে পারবো। কথা কি বোঝা গেছে? তো 3 নাম্বার ল্যাবটা করার সময় আপনাদের কিন্তু 2 নাম্বার ল্যাবটা পার্টটা আবারও করতে হবে, কারণ ওইটা থেকেই কিন্তু আপনি 3 নম্বরে ইনপুট দিবেন। বুঝছেন কিনা? তো যারা একটু বুদ্ধিমান এবং যারা আমাদেরকে ফলো করছেন, তারা দেখা যাবে যে 2 এবং 3 যদি বুঝে থাকে কাজটা, তাহলে 2 এবং 3 দেখা যাবে প্যারালালি করতে পারছে। কারণ 2 নম্বরে সে যখন সেট আপ করেছে, সেই মডুলেটেড সিগন্যালটা সে যখন ডিমডুলেটরের ইনপুটে দিবে, তখন সে ডিমডুলেটরটাও দেখতে পারবে। আমার কথাটাকে বোঝা যাচ্ছে? জি স্যার। তো আবার এটা একসাথে করতে হবে বলে প্রথম থেকেই সেটা শুরু করবেন না। প্রথমে আপনারা 2 নাম্বার ল্যাবটা করবেন, করার পরে যখন আপনি একটু অ্যাডাপ্টেড হবেন, তখন আপনি ওটার সাথে পেরিফেরালি যারা একটু বুদ্ধিমান, যারা জানে নিয়মগুলো, তারা দেখা যাবে 3 নাম্বার ল্যাবটাও করতে পারছে। আমরা আজকে এই ল্যাবের আলোচনা আর বেশি ফার্দার এক্সটেন্ড করব না, কারণ আমাদের সামনে একটু আশার আলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখা যাবে যে ইনশাআল্লাহ হয়তো আমরা ফেস টু ফেস এই ল্যাবগুলো করতে পারবো। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা যে আলোচনাগুলো করছি এবং আমরা ফান্ডামেন্টালস গুলো দিয়েছি, সেগুলো আপনারা একটু প্লিজ গো থ্রু করবেন, যাতে আমরা এই কাজটা যখন ইনশাআল্লাহ করতে যাব তখন আমরা খুব দ্রুত বুঝতে পারি এবং করতে পারি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন আমরা কোশ্চেন নিব ফর অল দ্য 3602। আগেও যা আলোচনা করেছি, আজকের আলোচনা সহ এতদিন আমরা যা আলোচনা করেছি, এর রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন।